বাংলাদেশের এক প্রান্তে সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম, যার নাম চন্দ্রনগর। গ্রামের চারপাশে ছিল বিস্তীর্ণ ধানের ক্ষেত, নদীর কোলে বালি জমা পড়া পাড়, আর দূরে দূরে তালগাছের সারি। এই গ্রামটি অন্য 10টি গ্রামের মতো সাধারণ হলেও এর কেন্দ্রে থাকা একটি প্রাচীন অশ্বত্থ গাছকে ঘিরে ছিল নানা রকমের রহস্যময় গল্প। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলত, পূর্ণিমার রাতে এই অশ্বত্থ গাছের নিচে নাকি পরীরা নেমে আসে, আর গাছের গোড়া থেকে নীলচে এক আলো বের হয়। কেউ কেউ দাবি করত, রাত গভীর হলে গাছের চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে, আর আশেপাশে শোনা যায় অদ্ভুত সব ফিসফাসের শব্দ। যদিও বেশিরভাগ মানুষ এগুলোকে নিছক গল্প বলে উড়িয়ে দিত, কিন্তু রাহাত নামের এক কিশোর এই রহস্যে সবসময় মুগ্ধ ছিল। রাহাতের বয়স মাত্র 13, তবে তার কৌতূহল ও সাহস বয়সের তুলনায় অনেক বড়। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়লেও পড়াশোনার চেয়ে সে বেশি সময় কাটাত মাঠে ঘাটে, জঙ্গল আর নদীর পাড়ে ঘুরে বেরিয়ে। গ্রামের বৃদ্ধ দাদুদের মুখে অশ্বত্থ গাছের পরীদের গল্প শোনার পর থেকেই রাহাতের মনে এক অদ্ভুত আগ্রহের জন্ম হয়েছিল। সে ভাবত, যদি সত্যিই পরীরা আসে, তবে একবার তাদের দেখা পেলে কেমন হতো। এক পূর্ণিমার রাত। আকাশ ছিল ঝকঝকে পরিষ্কার, চাঁদের আলো গোটা গ্রাম ঝলমল করে উঠেছে। গ্রামের মানুষজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু রাহাতের মন আজ শান্ত নয়। সে ঠিক করল, আজ রাতেই সে অশ্বত্থ গাছের রহস্য ভেদ করবে। চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ল সে। হাতে একটি লণ্ঠন, পিঠে ছোট একটি বস্তা, যেখানে কিছু শুকনো খাবার, দড়ি আর একটি ছোট্ট ছুরি রাখা আছে। পা টিপে টিপে সে অশ্বত্থ গাছের দিকে এগিয়ে যায়। রাতের নীরবতা ভেদ করে কেবল শোনা যাচ্ছিল দূরের পাখির ডাক আর ঝিঁঝি পোকার আওয়াজ। গাছের নিচে গিয়ে রাহাত দেখল, চারদিক শুনশান। অশ্বত্থ গাছটি যেন আরো বিশাল মনে হচ্ছে আজ। গাছের নিচে বসে রাহাত অপেক্ষা করতে লাগল। তার বুক ধুক ধুক করছে উত্তেজনায়। কিছুক্ষণ পরেই হঠাৎ করে বাতাস থমকে গেল। গাছের গোড়া থেকে নীলচে এক আলো ঠিকই বেরিয়ে এলো, ঠিক যেমনটা গল্পে শোনা ছিল। রাহাত অবাক হয়ে দেখল, অশ্বত্থ গাছের গায়ে হঠাৎ একটি ছোট্ট দরজা ফুটে উঠল। দরজার ওপর দিয়ে বয়ে যাচ্ছিল নীল রঙের জ্যোৎস্নার মতো এক আলো। রাহাতের মনে ভয় উঁকি দিল, কিন্তু কৌতূহল তাকে পেছাতে দিল না। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটি হালকা চাপ দিতেই মৃদু করকবে শব্দ করে খুলে গেল। দরজার ভেতর দিয়ে ঢুকতেই রাহাত নিজেকে এক অদ্ভুত জগতে দেখতে পেল। চারপাশে অদ্ভুত উজ্জ্বলতা, আকাশের রং লালচে বেগুনি, আর বাতাসে ভাসছে সুরেলা সঙ্গীতের মতো এক অজানা শব্দ। দূরে দেখা যাচ্ছিল স্ফটিকের মতো চকচকে পাহাড় আর বয়ে চলা রূপালী নদী। রাহাত বুঝতে পারল, সে অন্য এক জগতে প্রবেশ করেছে। হঠাৎ সে লক্ষ্য করল, তার সামনে ভেসে আছে 3টি পরী। তারা স্বচ্ছ রূপালী পাখা মেলে বাতাসে ভেসে আছে। তাদের একজন, যার নাম লাবণী, এগিয়ে এসে বলল, তুমি সাহসী বালক রাহাত। আমরা পরিজগতের বাসিন্দা। আমাদের সাহায্যের প্রয়োজন। রাহাত বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আপনারা আমাকে কিভাবে চিনলেন? লাবণী হেসে উত্তর দিল, তুমি প্রতিদিন আমাদের কথা ভাবতে। এই অশ্বত্থ গাছ আমাদের দুনিয়ার প্রবেশদ্বার। আমরা সেই মনকে টের পাই, যারা আমাদের খোঁজ করে। এরপর লাবণী তাকে জানাল যে এই জগতের নাম আলোকপুর। একসময় আলোকপুর আলো ভরা ছিল, কিন্তু কিছুদিন হলো কালনাগ নামের এক অশুভ শক্তি এখানে অন্ধকার ছড়ানোর চেষ্টা করছে। কালনাগ এক দানবীয় সর্পরাজ, যে আলোকপুরের সব আলো গ্রাস করতে চায়। পরীরা রাহাতকে অনুরোধ করল তাদের সাহায্য করতে। তারা জানাল যে কালনাগকে হারানোর জন্য একজন মানব শিশুর প্রয়োজন, কারণ কালনাগের উপপরীদের কোনো জাদু কাজ করে না। রাহাত প্রথমে কিছুটা ভয় পেলেও পরে রাজি হয়ে যায়। পরীরা তাকে দিল এক জাদুকরি তলোয়ার ও একটি আলোর লণ্ঠন। লাবণী বলল, তুমি যদি এই তলোয়ার দিয়ে কালনাগের হৃদয়ে আঘাত করতে পারো, তবে সে চিরতরে ধ্বংস হবে। রাহাতের সাথে 3 পরী রওনা দিল কালনাগের দুর্গের দিকে। পথ ছিল বিপদসংকুল। প্রথমেই তাদের পেরোতে হলো জাদুকরি জঙ্গল, যেখানে গাছেরা নিজেরা নড়াচড়া করে পথের দিক পরিবর্তন করে। রাহাত তার বুদ্ধি দিয়ে গাছেদের বিভ্রান্ত করে সঠিক পথ খুঁজে বের করল।
এরপর তারা পৌঁছালো আগুনের নদীর সামনে। নদী পার হওয়ার জন্য রাহাত একটি দোলনা সেতু তৈরি করল, আর পরীরা তাদের জাদু দিয়ে আগুনের উত্তাপ কমিয়ে দিল। এরপর তারা পৌঁছালো বিশাল এক পর্বতের পাদদেশে, যার চূড়ায় কালনাগের দুর্গ। পাহাড় বেয়ে ওপরে ওঠা ছিল খুবই কষ্টকর, কিন্তু রাহাতের অদম্য ইচ্ছাশক্তি তাকে পেছাতে দিল না। শেষমেশ তারা কালনাগের দুর্গের সামনে পৌঁছাল। দুর্গটি কালো পাথরে তৈরি, চারপাশে ঘন অন্ধকার ছড়িয়ে আছে। কালনাগ ইতিমধ্যেই তাদের উপস্থিতি টের পেয়ে গেছে। সে বিরাট এক দানবীয় সাপের রূপে তাদের সামনে হাজির হল। তার লাল চোখে ছিল আগুনের শিখা, আর মুখ থেকে বেরোচ্ছিল বিষাক্ত ধোঁয়া। রাহাতের সামনে তখন দুটি পথ, লড়াই অথবা পরাজয়। লড়াই শুরু হল। কালনাগের লেজের আঘাতে মাটি কেঁপে উঠল, কিন্তু রাহাত নিজের ফুর্তি দিয়ে আঘাতগুলো এড়িয়ে গেল। পরীরা তাদের জাদু দিয়ে কালনাগের গতি ধীর করার চেষ্টা করছিল, কিন্তু তাতে খুব বেশি কাজ হল না। হঠাৎ কালনাগ তার বিষাক্ত নিঃশ্বাস ছেড়ে চারপাশ অন্ধকার করে দিল। রাহাত তার আলোর লণ্ঠনটি উঁচিয়ে ধরল, ফলে অন্ধকার ছিন্ন হয়ে গেল। সেই ফাঁকে সে লাফ দিয়ে উঠে কালনাগের হৃদয়ে তলোয়ার বসিয়ে দিল। এক তীব্র চিৎকারে কালনাগ মাটিতে লুটিয়ে পড়ল। অন্ধকার সরে গেল, চারদিক আবার আলোর ঝলকানিতে ভরে উঠল। আলোকপুরের বাসিন্দারা উল্লাসে ফেটে পড়ল। পরীরা রাহাতকে কৃতজ্ঞতাস্বরূপ একটি জাদুকরী পাথর উপহার দিল, যা দিয়ে সে যে কোনো সময় আলোকপুরে আসতে পারবে। রাহাত পরীদের বিদায় জানিয়ে অশ্বত্থ গাছের পথ ধরে গ্রামে ফিরে এল। পরদিন সকালে গ্রামের মানুষরা রাহাতকে অশ্বত্থ গাছের নিচে অচেতন অবস্থায় খুঁজে পেল। তারা ভেবেছিল সবই রাহাতের কল্পনা, কিন্তু রাহাতের হাতে থাকা সেই জাদুকরী পাথর প্রমাণ করল তার অভিযানের সত্যতা। অশ্বত্থ গাছের নিচ থেকে তখন থেকে আর কোনো অন্ধকার বের হয়নি, বরং গাছটি যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। রাহাতের সাহসের গল্প ছড়িয়ে পড়ল চন্দ্রনগরে। গ্রামের শিশুরা তাকে নায়ক মনে করত, আর বৃদ্ধরা বলত, সত্যিকারের বীরত্ব সাহসে থাকে, শক্তিতে নয়। রাহাত জানত অদ্ভুত এক অভিযানে অংশ নিয়েছিল সে, যা সারা জীবন তার হৃদয়ে অমলিন থেকে যাবে। অশ্বত্থ গাছের সেই অভিযানের পর রাহাতের জীবন আর আগের মতো থাকল না। গ্রামের মানুষজন তার গল্পকে সত্যি বলে মেনে নিল, বিশেষ করে অশ্বত্থ গাছের নিচে পাওয়া নীল জাদুকরী পাথরটি দেখার পর। রাহাত প্রায়ই পাথরটি নিয়ে ভাবত, আলোকপুরের পরীরা কি ভালো আছে, আর কোনো বিপদ কি আসতে পারে। কিছুদিন পর এক রাতে অশ্বত্থ গাছের নিচ থেকে আবার সেই নীলচে আলো বের হল। রাহাত বুঝল আলোকপুর আবার বিপদে পড়েছে। সে পাথরটি হাতে নিয়ে অশ্বত্থ গাছের দরজা দিয়ে আলোকপুরে প্রবেশ করল। এবার চারপাশের আকাশ মেঘে ঢাকা, আলো ম্লান। লাবণী পরী এসে জানাল, কালনাগের মৃত্যুর পর তার ছায়া থেকে জন্ম নিয়েছে ছায়া সাপ, যে আলোকপুরকে অন্ধকারে নিমজ্জিত করতে চাইছে। ছায়া সাপকে পরাস্ত করতে হলে আলোককণা নামে এক প্রাচীন রত্নের প্রয়োজন। রাহাত পরীদের সাথে নিয়ে রওনা দিল ছায়ানীর জঙ্গলের দিকে, যেখানে রত্নটি লুকিয়ে আছে। পথ সহজ ছিল না। জঙ্গলে অদ্ভুত ছায়া দানবদের মুখোমুখি হতে হল, তবে ভয়কে জয় করে রাহাত এগিয়ে চলল। পরীরা তাকে একটি নীলকান্তি প্রদীপ দিল, যা ছায়ার অন্ধকারেও আলোকিত করতে পারে। অবশেষে তারা আলোককণার কাছে পৌঁছাল, কিন্তু সেটি পাহারা দিচ্ছিল বিশাল এক ছায়া পাখি। রাহাত বুদ্ধি খাটিয়ে পরীদের সাহায্যে প্রতিফলক তৈরি করে পাখিকে বিভ্রান্ত করল এবং রত্নটি সংগ্রহ করল। ফিরে এসে ছায়া সাপের মুখোমুখি হল সে। সাপটি তার ছায়া ছড়িয়ে অন্ধকার তৈরি করছিল, কিন্তু রাহাত আলোককণাটি তার দিকে নিক্ষেপ করল। তীব্র আলোর ঝলকে ছায়া সাপ ধ্বংস হয়ে গেল। আলোকপুর আবার আলোয় ভরে উঠল। পরীরা রাহাতকে কৃতজ্ঞতাস্বরূপ আরও একটি জাদুকরী পাথর দিল এবং বলল, তুমি আমাদের চিরকালের রক্ষক হয়ে রইলে। রাহাত চন্দ্রনগরে ফিরে এলো, কিন্তু জানত এ ছিল শুধু শুরু। অশ্বত্থ গাছের নিচে বসে সে ভাবত, আরও কোনো রহস্য কি অপেক্ষা করছে। রাহাত গ্রামে ফিরে আসার পর অশ্বত্থ গাছের নিচে বসে সেই নীল পাথরটি হাতে নিল। রাতের নীরবতার মাঝে পাথরটি হালকা নীলাভ আলো ছড়াচ্ছিল, যেন কোনো অদৃশ্য বন্ধনের ইঙ্গিত দিচ্ছে। সে ভাবল, এই পাথরের মধ্যে কি আরও কোনো রহস্য লুকিয়ে আছে। দূরে শিশুদের হাসি, পাখিদের ডাকে চন্দ্রনগর যেন শান্তিতে ডুবেছিল,
কিন্তু রাহাতের মনে এক অদ্ভুত টান অনুভূত হল। হয়তো ভবিষ্যতে আবার কোনো অজানা দুঃসাহসিক অভিযানের ডাক আসবে। সে মুচকি হেসে পাথরটি নিজের কাছে রাখল, প্রস্তুত নতুন যাত্রার জন্য। কয়েকদিন পর গ্রামের বাজারে হঠাৎই এক অচেনা বৃদ্ধের সাথে রাহাতের দেখা হল। বৃদ্ধটি পাথরটি দেখে থমকে গেলেন এবং বললেন, এটা কি সত্যিই তোমার কাছে এসেছে? এই পাথর শুধুমাত্র নির্বাচিত ব্যক্তির কাছেই পৌঁছায়। এর মানে তুমি সেই ভবিষ্যৎবাণীর বালক, যার হাতে দুই জগতের সেতু রচনা হবে। রাহাত বিস্মিত হয়ে বৃদ্ধের দিকে তাকাল। বৃদ্ধ কেবল হালকা হেসে বলে উঠলেন, এখনো অনেক রহস্য বাকি, ছেলেটি। সময় আসলে সব জানবে। বলেই ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন। রাহাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। গ্রামের চেনা পরিবেশ হঠাৎ করেই যেন অচেনা হয়ে উঠল। সে বুঝল অশ্বত্থ গাছের রহস্যের পরেও অনেক অজানা অধ্যায় তার জন্য অপেক্ষা করছে। তার চোখের কোণে একটুকরো হাসি ফুটে উঠল, কারণ সে জানত নতুন অভিযানের পথ আবারও তাকে ডাক দেবে।